23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু জীবন কমিউনিকেশন ছিলাম, ওখানে কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকাল অনুষ্ঠানটা প্রচার করা হবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আমার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখের প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় না টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি? এর 2টা কারণ হতে পারে। যে 24 তারিখের প্যারেডটা টিভি একটা শক ইফেক্ট হিসাবে কাজ করেছে, যারা যদি কোনো অঘটন ঘটাতে চায়, কারণ ওই দিন কিন্তু প্ল্যান ছিল না 24 তারিখে ঘটনাটা ঘটানোর। যদি না ঘটায় সেই কারণেই হয়তো সরাসরি টিভিতে এটা প্রচার করা হচ্ছিল। নাহলে আজ পর্যন্ত কিন্তু টিভিতে সরাসরি কোনো প্রোগ্রাম কিন্তু বিডিআর প্রচার করা হয় নাই। 25 তারিখে আমাদের দরবারটা কিন্তু হওয়ার কথা ছিল সকাল 8টায়। আপনারা এখানে শহীদ পরিবার যারা আছেন অনেকেই জানেন যে 24 তারিখ রাত্রে যে টাট্টু শোটার ফাইনাল রিহার্সাল হয়েছিল অনেক রাত পর্যন্ত, ওইখানে আমরা সবাই গ্রাউন্ডের থেকে আস্তে আস্তে 12টা, 12:30, এবং যারা আমাদের লোকজন ছিল, বিশেষ করে আমি যেহেতু আমাদের পি ইকুইপমেন্টটা আমার ইউনিট দিত, সেই কারণে আমি আসছি অনেক রাতে। এইটা যে 8টা থেকে পরবর্তীতে 9টায় হয়েছে এটা কিন্তু আমি জানতাম না। তো যথারীতি সকালবেলায় যখন আমার গাড়ির আসলো নিতে, আমার রানার বললো স্যার এই দরবার পিছিয়ে 9টায় হয়েছে। তাহলে এটা কখন হলো? বলে স্যার রাত্রে এটা অর্ডার হয়েছে আগের সাথে। তো যাই হোক, আমি অফিসে রিং করলাম, বললো হ্যাঁ স্যার 9টায়। তো আমি যেহেতু রেডি হয়ে গেছি, আমি আর দেরি না করে আমি অফিসে চলে গেছি। অফিসে যাওয়ার পরে আমার কোর্সমেটই ছিল আমার কমিউনিকেশন ডাইরেক্টরের পরিচালক। তো তাকে আমি বললাম তুই যাওয়ার সময় আমাকে দরবারে নিয়ে যাস, আমি আর আমার গাড়ি আলাদাভাবে নেব না। ও বললো আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই এখন যে আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে জামাল তুমি কি আজকে পেপার দেখেছো? আমি বললাম না স্যার, একটা পেপার দেখেছি, আমাদের সময় বাকি সব পেপার দেখি নাই। তো উনি আমাকে বললেন যে নয়া দিগন্ত পেপারে দেখো, তোমার একটা ভালো ছবি আসছে, এবং তুমি রাইফেলস পদক, আমি ওই দিনকে হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলাম 24 তারিখ। তো উনি আমাকে কংগ্রেচুলেট করে টেলিফোন রেখে দিলেন। এরপরেই কিন্তু আমি আর মশিউর, আমার কোর্সমেট, আমার খুব ক্লোজ কোর্সমেট, আমরা দরবারে গেলাম। দরবারে যেহেতু আমি যেটার জন্য গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড হাইয়েস্টটা পেয়েছিলাম, ওই গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের আরো যারা রাইফেলস মেডেল যেটা ডিজি কর্তৃক পাবে, তারাও বিভিন্ন ইউনিট থেকে আসছিল। তাদের সাথে আমি কথা বলতে বলতে, কর্নেল আজম স্যার ছিলেন, আরো অনেকে ছিলেন, সবার সাথে বসে আমরা গল্প করতেছিলাম। এর মধ্যে ঠিক যখন 9টা বাজার 2-3 মিনিট আগে, 5 মিনিট আগেই আমার কোর্সমেট, আরেক কোর্সমেট এলাহি কর্নেল মুজিব স্যারকে প্যারেড হস্তান্তর করল। I am extremely sorry. মুজিব স্যার প্যারেডটা নেওয়ার পরে আমরা সবাই অপেক্ষা করতেছি যে ডিজি আসবেন। আপনাদের এখানে একটা কথা আমি বলে রাখি, ওই সময় আমরা জানতাম না, ডিজি যখন অফিসে ছিলেন তখনই কিন্তু ডিজির অফিস থেকে মাত্র 50 গজ দূরে আমাদের মেইন কোয়ার্টার গার্ড, যেখানে আমাদের ফার্স্ট লাইন অ্যামুনিশন সহকারে অস্ত্র কোয়ার্টার গার্ডে ছিল। উনি আসার আগেই কিন্তু এই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার্ড বাই দি রেবেল গ্রুপ, যারা ওই দিনকে যে অঘটন ঘটিয়েছে, এটা কিন্তু ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন
তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। কিন্তু এই সংবাদটা কোন সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই তারা। ডিজি কিন্তু যখন আমাদের দরবার হলে আসেন তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পরে। ওখানে কারণ এই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওদিকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। তার স্টেটমেন্টে পেয়ে গেছে যে সে 9টার আগেই কোয়ার্টার গার্ড ওয়াজ ক্যাপচার। ডিজি আসলেন, ডিজি এসে কর্নেল মুজিব স্যারের কাছ থেকে প্যারেড হস্তান্তর করলেন। যথারীতি আমাদের যে পেশ ইমাম আছে উনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হলো। এই পেশ ইমামও কিন্তু হার্ট অ্যাটাকে তার 1 মাস পরেই কি উনি মারা গেছেন। প্যারেড শুরু হলো, দরবার শুরু হলো। প্রথমেই ডিজি আমাদের প্যারেডটা 24 তারিখে খুব সুন্দর হয়েছে, প্রধানমন্ত্রী খুব ভালো বলেছেন। এইগুলো বলার পরেই উনি প্রসঙ্গ সরাসরি ডাল ভাতে নিয়ে আসলেন। উনি ডাল ভাতের সম্পর্কে একদম ক্লিয়ারলি বললেন যে তোমাদের অনেকে এই ব্যাপারে অনেক কিছু সন্দেহ আছে, আমি ক্লিয়ার করে দিতেছি আমরা টোটাল ব্যবসা করেছি 400 কোটি টাকা। এর মধ্যে সরকারের কাছ থেকে সব লোন নেওয়া, অলরেডি সরকারের কাছ থেকে যে লোন নিয়েছিলাম সেগুলো আমরা পরিশোধ করে দিয়েছি। অল্প কিছু বাকি আছে, আমাদের স্টোরে অনেক মালামাল আছে, সেগুলো বিক্রি করে আমরা সরকারের টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে যে টাকাগুলো থাকবে সেগুলো সব টাকা সৈনিকদের ওয়েলফেয়ার বাবদই খরচ করা হবে এবং তোমাদের ওয়েলফেয়ার ফান্ডে যাবে, একদম স্পষ্ট আমার মনে আছে। উনি এটা বলছেন এবং এটাও বললেন যে দেখো তোমরা যারা সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছো তাদেরকে ফুল ভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করোনি তাদের উপর 10% হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ বা মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দ্যাট যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল। কোন দিকে গেছে এটা খেয়াল করে। দ্বিতীয় ম্যান যে আসলো সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করেনি। কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক সে কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে আমরা যেহেতু মিড ক্যারিয়ার অফিসার ছিল, আমরা মিড লেভেলের অফিসার, ওর জন্য আমরা মাঝামাঝি জায়গায় বসছিলাম। আর কর্নেল মুজিব স্যাররা সবাই প্রথম সাইড, স্বাভাবিক ওনারা সিনিয়র ছিলেন, ওনারা এইভাবে বসা ছিল। তো কর্নেল আনিস ছিল, কর্নেল মুজিব স্যার ছিলেন, আরো যারা ছিল সবাই হলো দ্রুততার সাথে। আর স্টেজে শুধু আমাদের ডিডিজি বাড়ি স্যার ছিলেন, ওই চেয়ারটা ওইভাবেই ইয়ে করা ছিল। ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে, যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেজ দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই শোয়া ছিল। তো এর মধ্যে আমি আমার স্টেজে উঠে গেলাম। স্টেজে উঠে গিয়ে হলো ডিজি তখন টেলিফোনে কারোর সাথে কথা বলতেছিলেন, কার সাথে কথা বলছেন ওই মুহূর্তে আমি ঠিক জানি না। উনি জাস্ট বলতেছিলেন যে সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক হয়তো কিছু অঘটন ঘটানোর চেষ্টা করতেছে, তো পারলে সেনাবাহিনী পাঠানোর জন্য উনি তাকে যেন বলছেন, বাট এটা আমি তখন জানি না। পরবর্তীতে আমি জানি কার কার সাথে উনি কথা বলেছেন, কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না। এর মধ্যে কে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে, আপনি স্যার অফিসে চলে যাবেন। তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে why should I go? Please call everybody to come back over here and try to motivate them. এই বলে কর্নেল মুজিব স্যার এবং কর্নেল মুজিব স্যারের আন্ডারে যে কয়েকটা ব্যাটালিয়ন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট
and try to motivate them and bring them in the Darbar hall for the Darbar.